দেখছিলাম নতুন জাতের ধান ব্রি 102-এর সাম্প্রতিক পরীক্ষামূলক যে চাষাবাদ হয়েছে সেটির দৃশ্য এবং একই সাথে সম্প্রতি সময়ে অনেক অনেক ধানের জাত নিয়ে গবেষণা হচ্ছে এবং সেটি উদ্ভাবনও বেশ কিছু সফলতা এসেছে। এ নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির এবং কৃষি খাত বিশ্লেষক সদরুল আমিন থাকছে আমাদের সাথে। জি, প্রথমেই দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব শাহজাহান কবির, প্রথমে আপনার কাছে আসতে চাই। আমরা দেখছিলাম যে 102-এর ব্যাপক সফলতা মূলত আপনাদের পরীক্ষামূলক চাষাবাদে এসেছে এবং এটা নিয়ে বেশ আশাবাদও তৈরি হয়েছে। আপনি যদি এই জাতটি সম্পর্কে একটু আমাদের বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন বৃদান 102 এই জাতটি এই বছরই আমরা মাঠে প্রদর্শন করেছি বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জাতটি গিয়েছে। এই জাতটি মূলত আমাদের বৃদান 29 যে জাতটি আছে এই জাতটিকে আমরা রিপ্লেস করার জন্য এই জাতটি আমরা উদ্ভাবন করেছি। আপনারা জানেন যে বৃদান 29 এটা হলো 1994 সনে আমরা রিলিজ করেছি। প্রায় 29-30 বছর ধরে এই জাতটি খুবই ভালো করছিল, একটা মেগা জাত হিসাবে সারা বাংলাদেশে ভালো করছিল। এখন আমরা এইটির রিপ্লেসমেন্ট আমরা অনেক দিন থেকে পাচ্ছিলাম। ইতিমধ্যেই আমরা 3টি জাত বৃদান 29-এর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা নিয়ে এসেছি। একটি হলো বৃদান 89, বৃদান 92 এবং এই বৃদান 102। এই 102-এর বিশেষত্ব হলো এর মধ্যে হাই জিঙ্ক আছে, 25.5 মিলিগ্রাম পার কেজিতে জিঙ্ক আছে এবং এর চাল যদি দেখেন আপনি, আমরা যে জিরা বাজারে যে জিরা নামে যে চাল পাওয়া যায় সেই জিরা চালের হুবহু জিরা চালের মতো এবং এর ফলন হলো 29-এর চেয়ে প্রায় 1 টন থেকে 1.5 টন বেশি। আমরা ওই পরশুদিন যে আমরা হারভেস্ট করলাম আপনারা দেখেছেন যে বিঘাতে 33 মণ ফলন হয়েছে, মানে শতকে 1 মণ ধান আমরা পেয়েছি। আমরা যদি হেক্টরে বলি 10 টনের উপর আমরা ফলন পেয়েছি। এই জাতটি আপনারা দেখেছেন অত্যন্ত এর মধ্যে কোনো চিটা নাই, এর মধ্যে কোনো রোগ বালাই নাই এবং এই ধানের যে ফ্ল্যাগ লিফটা আমরা বলি উপরের যে পাতাটা এটা একেবারে খাড়া, যার জন্যে যখন পাকা অবস্থায় এটা খাবার সাপ্লাই দিতে পারে বলে এর ফলন অনেক বেশি। আমরা আশা করি এই জাতটি সারা বাংলাদেশে আগামী দিনে লিড দিবে এবং আমাদের যে ফুড সিকিউরিটি নিশ্চিতকরণে এটা বিশাল একটি ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হচ্ছে। আমরাও মনে করি যে এটি ভূমিকা রাখবে এবং অন্যান্য জাত নিয়েও আপনার কাছে জানার আছে। তবে তার আগে একটু জনাব সদরুল আমিন আপনার কাছে আসতে চাই। আমরা দেখছিলাম যে 102 বিড়ি এটি এক ধরনের সফলতার মধ্য দিয়ে, পরীক্ষামূলক সফলতার মধ্য দিয়ে গিয়েছে এবং আলোচনায় শুনছিলাম যে 29 ধানটাকে মূলত এটি রিপ্লেস করার জন্যই এই ধরনের জাতের উদ্ভাবন হয়েছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং সেই সাথে কোনো কিছু যুক্ত করতে চান কিনা জনাব সদরুল আমিন? ধন্যবাদ। এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর যে ডক্টর শাহজাহান কবির যেটা বললেন যে এর গুণাগুণ যেভাবে বললেন সেটা বাংলাদেশের জন্য ভালো এবং মাঝখানে নানা কারণে ধানের চাষের প্রতি কৃষক আগ্রহ হারিয়ে ফেলতেছিল, কিন্তু গত 1 দশক থেকে বিশেষ করে এই বর্তমান ডিজি সাহেবের সময়ই আবার ধান একটু ফোকাসে আসতেছে এবং মানুষ আশান্বিত হইতেছে ধানের চাষের দিকে, বিশেষ করে মূল্যটা পাওয়ার পরে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশে ব্রির ভ্যারাইটি আছে প্রায় 112-13টা এবং স্থানীয় ধান বা অন্যান্য ধান আছে প্রায় কয়েকশো এবং হাইব্রিড আছে প্রায় কয়েকশো। এর মধ্যে কৃষক তো বড় জোর 20-30টা ভ্যারাইটির চাষ করে। এই জন্য আমাদেরকে যে ভ্যারাইটিগুলি যে এরিয়াতে যেভাবে সবচেয়ে ভালো হয় সেইভাবে যদি এই ভ্যারাইটিটার 102-এর প্রযুক্তিটা প্যাকেজ করে যদি সম্প্রসারণ করা হয় তাহলে আমার মনে হয় এটা আরো ইফেক্টিভ হবে। কারণ এর জীবনকাল দেখানো আছে 150 দিন, গাছের উচ্চতাও মোটামুটি মিডিয়াম এবং ধানটা চিকন এবং লম্বা। এখানে যদি আমরা ফার্মিং সিস্টেমসে আমাদের দেখতে হবে যে বাংলাদেশের চিকন ধানের চাহিদাটা কতটুকু এটা দেখতে হবে। আরেকটা হলো এই যে এখানে 3টা ফসল আছে, সরিষা, বোরো এবং টিয়ামন, এটা একটা কমন ক্রপিং প্যাটার্ন। সেই সরিষার কোন ভ্যারাইটি করা হবে সেটা ডিউরেশনটা কত এবং এর পরবর্তীতে যে আমন ধান করা হবে সেই আমন ধানের ভ্যারাইটি কোনটা সেটা কত, সেই টোটালটা একটা প্যাকেজ হিসাবে অ্যানালাইসিস করতে হবে এবং সেইভাবে বলতে হবে যে এর এক্সটেনশন ডোমেইন কোন কোন এরিয়াতে আছে। এছাড়া ফার্টিলাইজার ট্রায়াল দেওয়া হয়েছে কিনা আমি জানি না, কারণ আমাদের সারের দাম বাড়া যাওয়ার পরে
বেড়ে যাওয়ার পরে আমরা যে ন্যানো ফার্টিলাইজার নিয়ে কাজ হচ্ছে এখন নানান জায়গায় বিভিন্ন কোম্পানি কাজ করতেছে ন্যানো ফার্টিলাইজার, যেটা খরচ অনেক কম পড়ে। এইগুলিও সেইভাবে একটা দুইটা স্প্রের সাথে কিভাবে শিডিউল মিলানো যাবে সেটা। আর জি কমপক্ষে দুইটা রোগ এবং দুইটা পোকার এই যে ইন্টেন্সিটি অ্যাটাক যে পেস্টের জন্য, এটাও একটু দেখা উচিত, বিশেষ করে যে একটু শাহজাহান কবিরের কাছে যেতে চাই। জনাব শাহজাহান কবির, সদরুল আমিন বলছিলেন মূলত এটি কমপ্লিট প্যাকেজ আকারে কি এটি কৃষকদের কাছে উপস্থাপন করা যায় কিনা, এমন কোনো ব্যবস্থা আছে কিনা? এক্স্যাক্টলি স্যার যে কথাটা বলছেন এটা খুবই সুন্দর কথা, এবং আমরা সেইটাই নিয়েই আমরা যাচ্ছি। আপনারা দেখেছেন যে এই জাতটি আমরা রিলিজ করেছি, একটা ক্রপিং প্যাটার্নকে আমরা অ্যাড্রেস করি। এই ধান চাষ করার আগে সরিষা হবে, সরিষার আগে স্যার যে কথাটি বলছেন কোন জাতটি যাবে, আমরা বেশ কয়েকটি জাত আমরা এখানে আইডেন্টিফাই করেছি। একটা হলো বৃধান 75, এটি খুবই ভালো জাত, এবং বৃধান 87, এবং আমরা নতুন যে জাতটি আমনের জন্য উদ্ভাবন করেছি 103। এই জাতগুলা চাষ করে তারপরে আমরা সরিষা যেতে পারবো। সরিষা যাওয়ার পরে আমরা এই ধান 102 আমরা চাষ করতে পারবো। আরেকটি স্যার যে কথাটি বলেন কোন এলাকার জন্য কোন জাত, এটা আমরা ইতিমধ্যেই আমাদের 30টি এগ্রো ইকোলজিক্যাল জোন আছে। কোন এগ্রো ইকোলজিক্যাল জোনে কোন জাতটি হবে, এবং সেই এগ্রো ইকোলজিক্যাল জোনের মধ্যেও যে আমাদের হাইল্যান্ড আছে, মিডিয়াম হাইল্যান্ড আছে, মিডিয়াম লল্যান্ড আছে, কোন এলাকায় কোন জাত যাবে ইতিমধ্যেই আমরা এই ধরনের একটি ম্যাপ আমরা তৈরি করেছি। সেই ম্যাপ আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই প্রসঙ্গে আরো একটু আলোচনা করব, তবে আমাদের একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আমরা আপনারা দুজনেই থাকুন। দর্শক, আবার আলোচনায় ফিরছি। আমাদের সাথে যুক্ত আছেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির এবং কৃষি খাত বিশ্লেষক সদরুল আমিন। জনাব শাহজাহান কবির, আবার আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে এই 102 ছাড়াও আরো বেশ কিছু ধানের জাত উদ্ভাবন আপনারা ইতিমধ্যেই করেছেন এবং বেশ কিছু নিয়ে ইতিমধ্যেই পরীক্ষামূলক কার্যক্রম আপনাদের চলছে। একটু সেই ধানের জাতগুলোর নিয়ে খবর আপনার কাছে জানতে চাই, এবং একই সাথে কৃষকরা আসলে কিভাবে বুঝবে যে এখন তাদের জন্য আসলে কোন ধানটা উপযোগী। কারণ অনেক কৃষক নতুন জাতের ধান চাষ করে অনেকে আবার নানা ধরনের প্রতিবন্ধকতাও পড়ছে, কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। যে আমরা ইতিমধ্যে অনেকগুলা জাত আমরা উদ্ভাবন করেছি, সেই জাতগুলা আমরা এখন উদ্ভাবন করছি একবার ভেরি লোকেশন স্পেসিফিক আমাদের জাতগুলো উদ্ভাবন করছি। আমাদের আগে যেমন বিআর 11, 28, 29 এই জাতগুলা সারা বাংলাদেশে এই জাতগুলা চাষাবাদ হতো। আমরা কিন্তু এখন সেটাতে যাচ্ছি না, আমরা যাচ্ছি ভেরি লোকেশন স্পেসিফিক জাত উদ্ভাবন, কোন এলাকায় কোন জাতটি ভালো করবে সেইভাবে আমরা। কারণটা হলো যে আমাদের, আপনারা জানেন যে প্রতি বছর আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে, আমাদের জনসংখ্যা বাড়ছে, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সেই কারণে আমরা লোকেশন স্পেসিফিক জাতের দিকে আমরা ঝুঁকছি। সেই হিসাবে আমরা 28-এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা অনেকগুলা জাত আমরা উদ্ভাবন করেছি। যেমন আমরা যদি বলি 67, 74, 81, 84, 86, 88, 96, বঙ্গবন্ধু ধান 100, 101, 104 এবং 105, এই জাতগুলা কিন্তু 28-এর রিপ্লেসমেন্ট হিসাবে আমরা বের করেছি। সেটা হলো বাংলাদেশের বিভিন্ন এলাকায়। যেমন আমি 81-র কথা যদি বলি, 81 কুষ্টিয়া থেকে শুরু করে একবার নওগাঁ পর্যন্ত যে আমাদের একটু খরা প্রবণ এলাকা আছে, সেই এলাকাতে এই জাতগুলা ভালো করবে। আমাদের স্যালাইন এরিয়াতে আমাদের অনেকগুলা জাত আছে, 67 আছে, আমাদের 97, 99 এই জাতগুলা আমাদের স্যালাইন এরিয়াতে ভালো করবে। আমাদের বন্যা প্রবণ এলাকায় আমাদের জাত আছে আমাদের 3টি, 52, 51, 52 এবং 79। আমাদের খরা প্রবণ এলাকার জন্য আমরা জাত উদ্ভাবন করেছি 56, 66, 71। এইভাবে আমাদের যেসব এলাকায় যে ভ্যারাইটি ভালো করবে, এবং সেই এলাকার আবহাওয়া, সেই এলাকার মাটি, এবং অনেকটাই আছে কৃষকের পছন্দ, কৃষক, কনজিউমার এবং মিলার যারা আছে তাদের পছন্দ অনুযায়ী আমরা প্রোডাক্ট প্রোফাইল আমরা ডেভেলপ করছি। এক এক এলাকার জন্য এক একটা প্রোডাক্ট প্রোফাইল আমরা ডেভেলপ করে ওই এলাকার জন্য আমরা যাতে একটু সদরুল আমি আপনার কাছে আসতে চাই। নানা ধরনের জাত উদ্ভাবন হচ্ছে, কৃষকের হয়তো উৎপাদনও বাড়বে, কিন্তু কৃষকদের ন্যায্য মূল্য বিশেষ করে এটি সব সময় থেকে যায়, ধানের দাম পাচ্ছেন না, এবং সরকার এবারও যে দামটি নির্ধারণ করে দিয়েছে সেই দামে কৃষকরা খুশি না। এই যে উদ্ভাবন হচ্ছে এবং ধানের উৎপাদনও বাড়ছে, কিন্তু কৃষকরা আসলে শেষ পর্যন্ত লাভবান হচ্ছে কি? বর্তমানে ধানের ব্যাপারটা যেভাবে আছে, যেভাবে উৎপাদন হচ্ছে, যে এভারেজ ইল্ড লেভেল, আমার মনে হয় এটা আমরা একদম স্যাটিসফ্যাক্টরি লেভেলের কাছাকাছি আছি। মাঝখানে বললাম আমি যে মাঝখানে একটু স্ট্রেস হয়েছিল, কিন্তু
এটা মোটামুটি কভার হয়ে যাচ্ছে। কিন্তু এটা করার জন্য যেটা করতে হবে ফলন বাড়ানোর জন্য, সেটা হলো এই যে ডিজিটাল পদ্ধতি। আগে আমরা যেমন ধান গবেষণার যে টিম আছে, টেকনিক্যাল টিম, রিসার্চ টিম, এটাকে অত্যন্ত উন্নত মানের। তারা প্রত্যেক বছর এই খামার বাড়িতে কৃষি সম্প্রসারণ অফিসারগণের প্রশিক্ষণ দিয়ে থাকে। আমার মনে হয় এটা এখন একটু নিচের দিকে নামতে হবে। উপসহকারী প্লাস ইলাইট ফার্মারদের ডিজিটাল পদ্ধতিতে যে প্রশিক্ষণ দিয়া তাদেরকে যাতে ইল লেভেলটা বাড়ে সেইটা নিশ্চিত করতে হবে। তারপর আরেকটা আমাদের যেটা হয় যে 28-29 আমরা 25-30 বছর পরে আইসা নানা রকম সমস্যা দেখা দিল। এখন এই যে 102, 101 বা 104 এই ভ্যারাইটি গুলির যে ক্লাইমেট চেঞ্জের যে টলারেন্স, এই জিনিসটা স্টাডি করা উচিত যে 3 বছর পরে গিয়া যাতে আবার এটা নষ্ট। কারণ এই বছরও দেখেন ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অনেক টাকা দিচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের উপরে কাজ করার জন্য। আমাদের সেটি ইফেক্টিভলি সেইভাবে প্রোগ্রামটা ডেভেলপ করা উচিত এবং ক্লাইমেট চেঞ্জের উপরে আমাদের এখন একটু জোর দেওয়া উচিত। এই জন্য আর বিভিন্ন ডিজিটাল ট্রেনিংয়ে গিয়া ওনারা অবশ্যই যদি ফার্মারদের বোঝান যে এইভাবে প্রাইসটা, এইভাবে কষ্ট প্রোডাকশন কমানো যায়, তাহলে হবে। আরেকটা হলো যে ধান গবেষণার যে আরেকটা অবদান চলছে সেটা হলো হাইব্রিড। হাইব্রিডে এখানে ওনাদের কয়েকটা ভ্যারাইটি আছে যেটার ফলন 9 টন প্লাস। আমার মনে হয় সেদিকেও একটু খেয়াল দেওয়া উচিত, কারণ আমাদের ইল লেভেলটা ঠিক রাখতে হইলে আমাদেরকে হাইব্রিডটা আমাদের আরো ক্লোজে, আরো কাছাকাছিতে নিতে হবে। এবং আমার মনে হয় যে এখন পর্যন্ত রাইট ওয়েতেই আছে, তবে ওনার ফার্মার লেভেলে একটু ট্রেনিং দেওয়া। জি, আমরাও মনে করি কৃষি খাতের গবেষণাগুলো বাড়বে এবং এই যে 102 এর সফলতা মাঠ পর্যায়ে থেকে আমি নিজেই দেখে এসেছি, এরকম সফলতার গল্পগুলো আমরা আরো বেশি বলতে পারি এবং কৃষকের মূলত কৃষক ব্যাপকভাবে লাভবান হোক, বাংলাদেশ লাভবান হোক, খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠুক বাংলাদেশ, এই প্রত্যাশা থাকলে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আরো একটি বিরতি নিচ্ছি, চলছে অর্থযোগ, ফিরছি কিছুক্ষণ পর। 71 সাথে থাকুন।